তৃতীয় ধাপে দেশের ১১৭ উপজেলায় ভোট গ্রহণ আজ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ চেয়ারম্যান নির্বাচিত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ কঠোর অবস্থানে ইসি। মৌলভীবাজারে বাগবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেলে হত্যার অভিযোগ। সহপাঠীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, চালক ও সহকারী আটক। ৯০ পার হওয়া এরশাদ আবারও পদক্ষেপ নিলেন ভাইয়ের বিরুদ্ধে। দলের কো চেয়ারম্যানের পর সরানো হলো সংসদে বিরোধী দলের উপনেতার পদ থেকেও। নতুন নাম রওশন এরশাদ। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঘরোয়া গণ অনশন। ছদ্মবেশে সরকার একদলীয় শাসন চালাচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে দেউলিয়া দলটি, মন্তব্য হানিফের। এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বনানীতে বাদ জোহর জানাজার পর সামরিক কবরস্থানে দাফন। দেখছেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ আজ। সকাল ৮টা থেকে শুরু, ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বিঘ্নে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র ও এর আশপাশে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্য। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম। তৃতীয় ধাপে রংপুর, বরিশাল সহ ২৫টি জেলার ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে। এতে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। গতকাল বিকেলে কমিশন সচিবালয় ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। তিনি জানান, দায়িত্বে অবহেলার জন্য এ ধাপে ৪ জন সহ মোট ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি, ওই সমস্ত উপজেলা থেকে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে ৩ জন উপজেলা নির্বাহী অফিসারকে আমরা প্রত্যাহার করেছি এবং ৯ জন ওসিকে আমরা প্রত্যাহার করেছি। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ এবং রংপুরের সদর উপজেলায় আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। প্রথমে যাচ্ছি বরিশালের সোহাগের কাছে। সোহাগ। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি আছি বাবুগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে। এই কেন্দ্রটির নাম হচ্ছে খানপুরা আলিম মাদ্রাসা কেন্দ্র। এটি ৪৯ নম্বর কেন্দ্র। এই কেন্দ্রে আমি কিছুক্ষণ আগে এসেছি। যদিও ভোট গ্রহণ শুরু হতে এখন পর্যন্ত কিন্তু ১ ঘন্টা বাকি রয়েছে। কুয়াশাচ্ছন্ন কিন্তু আজকের সকালটি। তো আমরা যেটা দেখেছি যে প্রিজাইডিং অফিসার, অন্যান্য পোলিং অফিসার সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু গতকালকে রাত্র থেকে এখানে অবস্থান করছেন। তবে যারা প্রার্থীদের সঙ্গে যারা কাজ করবেন অর্থাৎ এজেন্ট, তারা কিন্তু আসতে শুরু করেছেন। তো এখন পর্যন্ত কিন্তু যেহেতু ভোট গ্রহণ শুরু হতে ১ ঘন্টা বাকি রয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমরা ভোটারদের উপস্থিতি একেবারেই কম। কারণ যেহেতু ১ ঘন্টা রয়েছে, সকালবেলার কুয়াশাচ্ছন্ন ওয়েদার যেহেতু, তো সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত ভোটাররা আসতে শুরু করেনি। কিছুক্ষণ পরে আসবেন এমনটি যেটা আমরা শুনেছি। একটু এই এলাকার চিত্রটি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এটি কিন্তু পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ। আজ ৭টি উপজেলায় বরিশালে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হচ্ছে বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর, হিজলা, বাকেরগঞ্জ, বানারীপাড়া, মুলাদি। এই ৭টি উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বাবুগঞ্জ, উজিরপুর এবং হিজলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, মুলাদিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় প্রার্থী সংখ্যা হচ্ছে ৪ জন আর পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছে ৫ জন। আর ভোটার ১,১৫,১৬২ জন, পুরুষ ভোটার ৫৭,৭০০
511 জন এবং মহিলা হচ্ছে 57,415 জন। আর ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 54 জন। যারা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তাদের কথা একটু জানিয়ে রাখি। কাজী ইমদাদুল হক নৌকা, এনামুল হক রাজু কুলা, মোজাম্মেল হক হাতুড়ি এবং মুস্তাক আহমেদ পিনু আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটু জানিয়ে রাখি, আজকে সকাল থেকে আমরা রয়েছি, দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন জায়গায় যে নির্বাচন হবে, যত আমরা বিভিন্ন কেন্দ্রে যাওয়ার চেষ্টা করব এবং পর্যায়ক্রমে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শকদের। তো আমার কাছ থেকে এতটুকুই। আমরা যাচ্ছি এখন রংপুরে, সেখান থেকে জানাবেন হেদায়েতুল ইসলাম বাবু। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শাহবাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেটি সেই শাহবাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এখানকার নির্বাচনের যে পরিবেশ বা পরিস্থিতি, যেটি আপনাকে বলতে চাই যে রংপুর সদর উপজেলার নির্বাচনে এই কেন্দ্রে কিন্তু আমরা যেটি দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নির্বাচন গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। এখন শুধু তারা অপেক্ষা করছেন সময়ের জন্য। ঠিক সকাল 8টা বাজার সাথে সাথেই কিন্তু এখানে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। আর একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে এই শাহবাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ রংপুর সদরের যে 47টি কেন্দ্র আছে, এইবার কিন্তু প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে এই কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে কিন্তু ভোট গ্রহণ করা হবে। সেজন্য এই কেন্দ্রটিতেও আমরা দেখেছি যে এখানে ইভিএম এর যে যন্ত্রপাতিগুলো রয়েছে, যে মেশিনগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশ আগেই বসানো হয়েছে, সেগুলো স্থাপন করা হয়েছে এবং সেই যন্ত্রগুলো যারা কারিগরিভাবে যারা সহায়তা দিবেন তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন, প্রস্তুতি নিয়ে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। ঠিক সকাল 8টা বাজার সাথে সাথেই ভোট গ্রহণ শুরু হবে। এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট সহ অন্যান্য যে নির্বাচন সংক্রান্ত যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন, তারাও কিন্তু সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছেন। তো আমি আপনাকে বলি যে এই কেন্দ্রটিতে মোট ভোটার আছেন 3,805 জন। আপনার এই সকাল 8টার পরপরই ভোট গ্রহণ শুরু হবে, তখন হয়তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথে অপেক্ষা করছি সকাল 8টা পর্যন্ত। তো এই ছিল রংপুর সদর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগে আমার কাছে সব শেষ। আমরা চলে যাচ্ছি ইমতিয়াজ আপনার কাছে স্টুডিওতে। দর্শক, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে বরিশালের বাবুগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ফেরদৌস সোহাগ এবং রংপুর থেকে হেদায়েতুল ইসলাম বাবু। উপজেলা নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বরগুনা ও টাঙ্গাইলের সংঘর্ষ হয়েছে। এতে 4 জন গুরুতর সহ অন্তত 30 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়নে নির্বাচনী পথসভা থেকে ফিরছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম। এ সময় তিনি ও তার কর্মী সমর্থকদের উপর 2 দফায় হামলা হয়। এতে মনিরুল সহ 20 জন আহত হন। তাদেরকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে 3 জনকে বরিশাল ও 1 জনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে টাঙ্গাইলের বাসাইলে কলিয়া বটতলা এলাকায় পথসভা থেকে বাড়ি ফেরার পথে বিদ্রোহী প্রার্থী কাজী অলিদ ইসলামের সমর্থকদের হামলার মুখে পড়েন। এতে 10 জন আহত হন। এদের মধ্যে 5 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির পর এবার দলের উপনেতার পদ থেকেও ভাই জিএম কাদেরকে সরিয়ে দিলেন এরশাদ। শনিবার বিকেলে এ সংক্রান্ত একটি সাংগঠনিক আদেশে বিষয়টি স্পষ্ট করেন তিনি। স্পিকারকে অবহিত করে লেখা চিঠিতে জিএম কাদেরের পরিবর্তে রওশন এরশাদ দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়। এ নিয়ে নানা গুঞ্জন চলছে দলের ভেতরে বাইরে সহ রাজনৈতিক মহলে। গেল বুধবার পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের 90তম জন্মদিন উদযাপিত হলো। দলীয় আয়োজনে একপাশে স্ত্রী রওশন এরশাদ এবং আরেক পাশে ছোট ভাই জিএম কাদেরকে নিয়ে কাটা হয় জন্মদিনের কেক। উদযাপনের মুহূর্তও ভাগাভাগি হয় পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের মাঝে।
এর একদিন বাদে শুক্রবার রাতে এলো নতুন খবর। ছোট ভাই জিএম কাদেরকে দলের উত্তরাধিকার থেকে অর্থাৎ পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির নির্দেশ এলো দলের চেয়ারম্যান ভাই এরশাদের পক্ষ থেকে। সাংগঠনিক সেই নির্দেশে বলা হলো শুধু প্রেসিডিয়াম সদস্য পদেই থাকবেন জিএম কাদের। শুক্রবার রাতে সময় সংবাদকে তার প্রতিক্রিয়া জানান জিএম কাদের। গতকাল হোল্ডিং আমার তো মারা যাবে এবং তারপরে 5 জন আমি ভালো মতো চালাই এই সমস্ত কথা আমি জানতে পারছি। কিছু বুঝলাম না কিভাবে পার্টির দিয়েছে, পার্টিতে চেয়ারম্যান সাহেব আছে, আমি তো সবসময় চেয়ারম্যান সাহেবের সঙ্গে কাজই করতে। 24 ঘন্টা পার না হতেই আবারও চমক এলো জাতীয় পার্টি ঘিরে। এবার নতুন সাংগঠনিক আদেশে ছোট ভাই জিএম কাদের পদচ্যুত হলেন সংসদে প্রধান বিরোধী দলের উপনেতার দায়িত্ব থেকেও। সাংগঠনিক সেই আদেশ সংক্রান্ত চিঠির অনুলিপি সংসদের স্পিকারকে পাঠিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ জানিয়েছেন এখন থেকে বিরোধী দলের পক্ষ থেকে সংসদ উপনেতার দায়িত্বে থাকবেন তার সহধর্মিণী রওশন এরশাদ। এ নিয়ে চারিদিকে যখন আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা চলছে, তখন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বললেন এমন সিদ্ধান্ত জাতীয় পার্টিতে নতুন কিছু নয়। 3 বার বহিষ্কার তো আমাকে করেছিলেন উনি, আমি তো আবার দলের মহাসচিব, সুতরাং কখন কি হয় এটা উপর আল্লাহ ছাড়া, উনি ছাড়া আর কেউ বলতে পারবে না। এগুলো নিয়ে সমস্যা না, এবং দল থেকে তো প্রেসিডিয়াম মেম্বার রয়ে গেছে, এটা কালকে যে আবার পরিবর্তন হবে না তার তো কোনো মানে নাই। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাংগঠনিক নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টি শক্ত অবস্থান করতে পারেনি এখনো। এই জাতীয় পার্টির কতজন যে মহাসচিব এ পর্যন্ত নিযুক্ত হয়েছে ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে, যে তার কোনো কুল কিনারা নেই, তার মানে রাজনৈতিক দল হিসেবে তারা কখনো গড়ে ওঠেনি। মাত্র 3 দিনের মাথায় উত্তরাধিকার ছোট ভাইকে সব পদ থেকে সরিয়ে সহধর্মিণী রওশন এরশাদকে পদায়ন করে এরশাদ কি বার্তা দিতে চাইছেন তা নিয়েই গঞ্জন আর তোলপাড় এখন রাজনৈতিক মহলে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের মাথায় আবারও প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করল বিএনপি। নয়াপল্টনে দলের কার্যালয়ে এ কর্মসূচিতে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছদ্মবেশে বর্তমান সরকার একদলীয় শাসন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন দেশ এখন কঠিন সময়ের মুখোমুখি। নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। কবি আল মাহমুদের মৃত্যুতে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতাটুকু নাই তারা গণতন্ত্রের কথা বলবে কেন? একটা আপনার ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে আপনার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি বসানো হচ্ছে। হতাশার প্রশ্নই উঠতে পারে না। এটা তো হচ্ছে কাল আমরা উত্তীর্ণ হব, এই আমরা জয়ী হবই। এরপর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে দোহার নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতীকী গণ অনশন কর্মসূচিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন প্রতিহিংসার বশবর্তী হয়েই বেগম জিয়াকে কারাগারে বন্দী রেখেছে সরকার। একটা পরিত্যক্ত কারাগারে তাকে রেখেছে এবং ওইখানেই আদালত বসিয়েছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চলতে পারে না। আমরা মনে করি এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে এবং তাকে জনগণের দৃষ্টির বাইরে তার এই মামলা চালানো হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন বেগম জিয়ার মুক্তি হবে বিএনপির আন্দোলনের একমাত্র ইস্যু। যত দ্রুত সম্ভব প্রয়োজনে নেতৃত্বের রদ বদলের মধ্য দিয়ে সঠিক এবং সক্রিয় নেতৃত্ব জনগণের সামনে উপস্থিত করতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাই তারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা ঘটাতে পারে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এই বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। যেভাবে জামাত আস্তে আস্তে নিঃশেষ হয়ে গেছে, ঠিক একইভাবে বিএনপি আস্তে আস্তে বাংলাদেশ থেকে রাজনীতির অঙ্গন থেকে নিঃশেষ হয়ে হারিয়ে যাবে। এবং সেই কারণে আজকে তারা সুযোগ পেয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে ঢোকার চেষ্টা করছে। এই সমস্ত বিএনপি জামাতের অনুপ্রবেশকারীদের থেকে সতর্ক থাকতে হবে। এরা এসে আমাদের কাছে ভর করে আমাদের দলের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে, এদেরকে চিহ্নিত করতে হবে। মৌলভীবাজারে বাস চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। হবিগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন সঙ্গে থাকা সহপাঠীরা। এর প্রতিবাদে শনিবার রাতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার পর ঘাতক বাস জব্দ এবং চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জের দেবপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার বিকেলে উদার পরিবহনের একটি বাসে ফিরছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 11 জন শিক্ষার্থী। বাসটি মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে বাসের হেলপার ওয়াসিম সহ দুজনকে ধাক্কা দেয়। এতে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হন ওয়াসিম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে হেল্পার, যার ফলে ওর উপর দিয়ে চাকা চলে গেছে, গাড়ির চাকা চলে গেছে ওর উপরে, যার কারণে ওর মৃত্যু হয়েছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না। বিচার চাই বলে কি হবে? আমাদের ফ্রেন্ড রাস্তায় একটা বাস ওকে ধাক্কা দিয়ে খুন করে চলে গেল। আমাদের নিরাপত্তা কোথায়? সুষ্ঠুভাবে বিচার যতদিন না হবে ততদিন এরা মারতেই থাকবে আর আমরা এবার মরতেই থাকবো। সবার একটাই দাবি এখানে যে আমরা সুষ্ঠু বিচার চাই। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সহপাঠীরা। এতে প্রায় 1 ঘন্টা সিলেটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘাতক বাসটিকে জব্দসহ চালক জুয়েল আহমদ ও হেলপার মাসুক মিয়াকে আটক করেছে পুলিশ। কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে বিক্ষুব্ধ ছাত্ররা দাবি দেওয়ার আদায়ের জন্য এখানে হুমায়ুন চত্বরে সড়ক অবরোধ করে রেখেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের কারণে এই অবরোধটা অতি শীঘ্রই এখান থেকে অপসারিত হয়েছে। নিহত ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির 4র্থ বর্ষের ছাত্র। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলার সময় আরও থাকছে। ঝুঁকি নিয়ে এখনো চট্টগ্রামে পাহাড়ে বসবাস করছে শত শত পরিবার। ভূমিদস্যুদের কারণে স্থানান্তর প্রক্রিয়া ব্যর্থ। বাস্তবায়ন হয়নি পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশও। প্রখ্যাত সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ নেই। গতরাত 11:30টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়িধারায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবার। এদিকে প্রিয় শিল্পীর মৃত্যুর খবরে গভীর রাতেও তার বাসভবনে ভিড় করে ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা। গভীর রাতেও কতদিনের সে চেনা মুখকে শেষবারের মতো দেখতে বাড়িধারা শিল্পীর বাসভবন পার্ক সেরিনাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, সহযোদ্ধারা। গুণিয়ে শিল্পীর সঙ্গে শত স্মৃতি স্মরণ করেন তারা। কথা ছিল যে ট্যাগোর টেরাস থেকে 26 তারিখে রাত 8:15 থেকে লাইভ গাইবো আমি এবং শাহনাজ রহমতুল্লাহ। এত দরদ দিয়ে গান, তোমার আগুনে পোড়ানো, আরো কত গান, আমার মনে হয় আর কেউ গাইতে পারবেন না। আমাদের এমন কোনো শিল্পী পাবেন না যে ওনার গান পছন্দ করেন না, ওনার ফ্যান না, ওনার ফলোয়ার না। অনেক বিখ্যাত শিল্পী আছেন, কিংবদন্তি শিল্পী আছেন, কিন্তু শাহনাজ রহমতুল্লাহর গানের স্টাইলই ছিল আলাদা। তার গানগুলো আমাদের জন্য ছিল অনুপ্রেরণা। ভক্ত সাধারণের কাছে শিল্পীর জন্য মাগফিরাত কামনা করেন স্বজনেরা। জানান, শেষ জীবনে বিশ্বাসের যে প্রভাব তাকে আলোড়িত করেছিল তার সূত্র ধরে একটি সুফি অ্যালবাম প্রকাশের ইচ্ছে ছিল তার। ধর্মীয় কোনো গান নিয়ে যদি কিছু করি বা সুফিবাদ, তখন উনি বলছিলেন যে ঠিক আছে, এরকম যদি কোনো সিডি বের হয় আমি করব। বাড়িধারা পার্ক মসজিদ রোড নাম্বার 9 বাড়িধারা, ওটার জোহরের পরে ইনশাল্লাহ জানাজা হবে। জোহরের পরে এবং জানাজার পরে আর্মি গ্রেভিয়ার্ড যেটা আছে বনানীতে নেভাল হেডকোয়ার্টারের পাশে, ওইখানে ইনশাল্লাহ তাকে দাফন করা হবে। এবার রাত 11:30টায় বাড়িধারায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1952 সালে জন্ম নেয়া সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। গত 12 বছরে প্রায় 400 মানুষের মৃত্যুর পরও প্রাণের ঝুঁকি নিয়ে চট্টগ্রামে পাহাড়ের ঢালে বসবাস করছেন শত শত পরিবার। বর্ষার আগে জেলা প্রশাসন তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও ভূমিদস্যুদের প্রভাবে তা বারবার ব্যর্থ হচ্ছে। 2007 সালে 127 জনের মৃত্যুর পর মহাবিপর্যয় এড়াতে 29টির কারণ চিহ্নিত করে পাহাড় ব্যবস্থাপনা কমিটি 36টি সুপারিশ করে, কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি একটিও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। খাড়া এই পাহাড়ের নিচে মনে আনন্দে খেলা করছে ছোট এই শিশুরা, কিন্তু তারা জানে না কিরকম ঝুঁকিতে আছে। একটু বৃষ্টি হলে যে কোনো সময় আছড়ে পড়তে পারে উঁচু এই পাহাড়ের অংশ, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
নগরীর লালখান বাজারের মতিঝর্ণার এই পাহাড়ের মতো শত শত পরিবার বাস করছে নগরীর 28টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে মরণ ফাঁদে। জায়গাটা কারো কাছ থেকে ভাড়া নিই না, এটা ওই ব্লু কমান্ডার নামে এক লোক ছিল, তো ওনার কাছ থেকে মানে 40 বছর আগে আমার আব্বা কিনে নিছে আর কি। ভয় লাগবে কেন, আমরা দিকে পড়লে না ভয় পাইতে, আমরা দিকে পড়ে না তো। পয়সা হইলে জায়গা ভাড়া করো 10,000 টাকা 15,000 টাকা ভাড়া দিতে আমরা। চারিদিকে পাহাড়, আর এসব পাহাড়ের নিচে নিম্ন আয়ের মানুষের বাস। দূর থেকে দেখলে মনে হবে মৃত্যুকূপ। জেলা প্রশাসন বলছে প্রতি বছর বর্ষার আগে তাদের সরিয়ে নেওয়া হয়, কিন্তু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় পুনরায় তারা বসবাস শুরু করে। এক রাতের মধ্যে অনেকে একটা টিনের ঘর তৈরি করে সেখানে বসবাস শুরু করলো। তো সেটা তো আসলে আমাদের মানে চোখে পড়ে না, বিধায় আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার মানে কাজটিও আমরা করতে পারি না। যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব এবং যতটুকু সম্ভব প্রাণহানির আশঙ্কা এবং ক্ষতির আশঙ্কা রোধের জন্য যা যা করা দরকার আমরা সব ব্যবস্থাই গ্রহণ করব। নগরবিদরা বলছেন প্রশাসনের গড়িমসি ও গত 12 বছরে পাহাড় ব্যবস্থাপনা কমিটির দেয়া সুপারিশগুলো বাস্তবায়িত না হওয়ায় বারবার ঘটছে দুর্ঘটনা। যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের কিন্তু এই জমির উপরে কোনো মালিকানা নেই, তারপরেও বিদ্যুৎ এবং পানি গ্যাসের সংযোগ পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? এক ধরনের প্রভাবশালী মহল চাইছে না এই সুপারিশটা বাস্তবায়ন হোক এবং এই সমস্যার নিরসন হোক। জেলা প্রশাসনের তথ্য মতে চট্টগ্রামে 500-র বেশি পাহাড় রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 28টি পাহাড়ে বসবাস করছে 668টি পরিবার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করলে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশের পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ। কোনোভাবেই দেশে বন্ধ হচ্ছে না মাদক সরবরাহ। নতুন নতুন কৌশলে মাদক চোরাচালান করছে জড়িতরা। পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পাশাপাশি এই সমস্যা মোকাবেলায় প্রয়োজন সামাজিক সচেতনতা। তাদের মতে সমাজে যতদিন মাদকের চাহিদা থাকবে ততদিনই যে কোনোভাবেই সরবরাহ অব্যাহত থাকবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন দীর্ঘমেয়াদে মাদক নির্মূলে নজরদারি বাড়াতে হবে সীমান্ত এলাকায়। খান মোহাম্মদ জুমেলের রিপোর্ট। কলেজ পড়ুয়া দুই বন্ধু লালন ও রনি মোল্লা রাজশাহীর বানেশ্বর থেকে মোটরসাইকেলে করে যান কক্সবাজার থেকে যাত্রা করে বেশ কটি পুলিশ চেকপোস্টের মুখোমুখি হয় তারা, তল্লাশিও হয়। কিন্তু বিশেষ কায়দায় বাইকের তেলের ট্যাঙ্কের নিচে একটি প্রকোষ্ঠ বানিয়ে রাখা কয়েক হাজার ইয়াবার চালান চোখ এড়িয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। পরে বাড়তি সতর্কতা থেকে চাঁদপুরে এসে মোটরসাইকেল সহ লঞ্চে ওঠে তারা, কিন্তু শেষ রক্ষা হয় না, গ্রেফতার হয় সদরঘাটে। কক্সবাজারে হোটেলে থাকছি, হোটেল থেকে মাহাজনিক গাড়িটা দিছি, উনি গাড়িটা সেটিং করে আমাদেরকে দিছে, আবার আমরা চালে আসছিলাম, চাঁদপুর দিয়ে আসছি, পরে লঞ্চ ঘাটে স্যাররা ধরছে। চালান আপনার কত করে দিত? 20 টাকা করে দিত। 20 টাকা দিত। শুধু এই ঘটনাই নয়, পাকস্থলিতে করে ইয়াবা পাচারের কৌশল রপ্ত করেছে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী। আর এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় শিশু কিংবা কিশোরদের। এই পদ্ধতিতে ইয়াবার ছোট ছোট পুটলি বানিয়ে পানি দিয়ে গিলে ফেলা হয়, পরে মিল্ক অব ম্যাগনেসিয়া সিরাপ খাইয়ে বায়ুপথে বের করা হয়। এছাড়া কাগজের কার্টুনের ভেতর বিশেষ কায়দায় লেয়ার বানিয়ে ফল কিংবা সবজির ভেতরে করে কখনো শরীরের স্পর্শকাতর স্থানে করেও পাচার হচ্ছে ইয়াবা। ওরা কক্সবাজার থেকে আসতো, কিন্তু আমরা রিসিভ করতাম বাবাজার থেকে, নয়বাজার থেকে। আমাদের বস হইলো স্বপন ভাই, তাকে আমি একবার দেখছি, কিন্তু এখন আর আমি আর সর পরে সে আর নাই। তোমার মাসে কত করে দিত? আমার মাসে 15,000 টাকা বেতন ধরছে। শুধু এভাবে অভিযান, গ্রেফতার কিংবা বন্দুক যুদ্ধে মাদক নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন জেগেছে খোদ পুলিশ কর্মকর্তাদের মনেও। এই জাতীয় ইনোভেটিভ রিস্ক তারা নিয়ে থাকেন এবং তারা এগুলোকে আনেন। তবে আমাদের সার্থকতার বিষয় হলো তারা যখনই একবার দুইবার এই ইনোভেশনে সফল হন, তৃতীয়বারের বেলা বা চতুর্থবারের বেলা অবশ্যই আমরা ইনফরমেশন পেয়ে যাই। ইতিমধ্যেই মাদক কিন্তু আমি বলবো মোর দেন 70% এটা নিয়ন্ত্রণে আমরা এনেছি। বাকি 30% নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের এই চাহিদা, ডিমান্ডটাকে কমাতে হবে। সামাজিক সচেতনতা এবং চাহিদা কমানোর ধারণার সঙ্গে একমত অপরাধ বিশ্লেষকরাও। সীমান্তে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও এক শ্রেণীর অসৎ কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক ধরনের অসৎ কর্মকর্তা, সেখান থেকে বন্ধ করা গেলেও কিন্তু সেটা অনেক কমে যাবে। ভারত থেকে যখন আসে, ভারতের সাথে তো আমাদের শত শত মাইল আমাদের সীমান্ত এলাকা, আবার মিয়ানমারেও কিন্তু আমাদের সীমান্ত এলাকা অনেক। সুতরাং সেই জায়গাগুলোতে নজরদারি অনেক বেশি বাড়ানো উচিত।
পুলিশের তথ্য মতে গেল 1 বছরে মাদক সংশ্লিষ্ট অপরাধে গ্রেফতার হয়েছে 3871 জন। মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে প্রায় 1000 জনকে, আর বন্দুকযুদ্ধে মারা গেছে 112 জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। 2012 সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া মেডিকেল কলেজ এখনও নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর হয়নি। নিজস্ব ক্যাম্পাস না থাকায় নানা সমস্যা নিয়ে ক্লাস করতে হচ্ছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। তবে শিগগিরই নিজস্ব ক্যাম্পাসের কাজ শেষ হবে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ। কুষ্টিয়ার প্রতিনিধি SM রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কুষ্টিয়া শহরের গা ঘেঁষে ঢাকা রোড সংলগ্ন 20 একর জায়গার উপর 2012 সালে শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজ। 2012-13 অর্থ বছরে এজন্য 275 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। নির্মাণ প্রতিষ্ঠানের গাফেলতিতে 3 বছরে নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও 5 বছরেও শেষ হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজ। 2016 সালে মেডিকেল কলেজের কাছে হস্তান্তর করার কথা থাকলেও 2019 সালের জানুয়ারি পর্যন্ত নতুন ক্যাম্পাস হস্তান্তর না হওয়ায় 2 ব্যাচের 130 শিক্ষার্থী নিজ ক্যাম্পাস না দেখেই বিদায় নিয়েছেন। কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে আবাসিক সমস্যা সহ নানা সমস্যা মাথায় নিয়ে 325 জন শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ বিষয়টা দেখুক, আমরা খুবই আগ্রহী ক্যাম্পাসে যাওয়ার জন্য। ক্যাম্পাসবিহীন জীবনটা আসলে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। ক্লাসরুমের সংখ্যা কম, জুনিয়রদের বিশেষ করে সমস্যা হচ্ছে। ল্যাবে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এগুলা সবগুলো পর্যাপ্ত পরিমাণে নেই। সিকিউরিটি নাই, একই রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে, অনেকে জায়গা দিতে পারছে না দেখে বারান্দায় অনেকে থাকছে। তবে নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ শিগগিরই শেষ হবে বলে জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ। 90 থেকে 95% কাজ ইতিমধ্যে শেষ, কলেজ এবং আবাসিক, ছাত্রছাত্রীদের আবাসিক। সুতরাং আমরা খুব দ্রুতই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাতে শিফট করব, এরকমই আমরা আশা করছি। কুষ্টিয়া মেডিকেল কলেজের তথ্য মতে এখানে 325 জন নিয়মিত শিক্ষার্থী ও 128 জন শিক্ষানবিশ চিকিৎসক রয়েছেন। সময় সংবাদ, কুষ্টিয়া। বগুড়ায় গড়ে উঠেছে কয়েক হাজার গবাদি পশুর খামার। এদের অধিকাংশের মালিক শিক্ষিত বেকার যুবক। নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে তারা বেছে নিয়েছেন এই পেশা। তবে গোখাদ্য ওষুধের অধিক মূল্য এবং কোরবানির সময় ভারত থেকে গরুর অনুপ্রবেশ এর কারণে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না তারা। প্রাণী সম্পদ কর্মকর্তার মতে গোখাদ্যে ভর্তুকি প্রদান, মাংস প্রক্রিয়াজাতকরণ এবং প্রাণী সম্পদ বিভাগে লোকবল বাড়ানো গেলে এই খাতকে আকর্ষণীয় লাভজনক পর্যায়ে নেওয়া সম্ভব। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। ছোট বড় আকৃতির অনেক গরু এখন বগুড়ার খামারগুলোতে। উন্নত জাতের অল্প বয়সী গরু কিনে কেউ মোটা তাজা করে বাজারে বিক্রি করছেন, কেউ বা আবার বকনা বাছুর কিনে গাভীর জন্য তৈরি করছেন। অনেক বেকার যুবক এখন এই পেশায় জড়িত। গরুর বাজার মূল্যের নিশ্চয়তা থাকলে এবং সরকার খামারিদের প্রতি বিশেষ নজর দিলে তারা লাভবান হতে পারবেন। যেভাবে ইন্ডিয়ান গরু ঢোকে তাতে লাভ করা তো দূরের কথা, প্রত্যেক বছর আমাদের ব্যাপক পরিমাণ টাকার লোকসান গুনতে হয়। অনেক রোগ বালাই আসে, এগুলিতে একটু যদি আমরা সরকারি থেকে ভ্যাকসিন বা চিকিৎসা পেতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। প্রতিটি খামারে 4 থেকে 5 জন কর্মচারী কাজ করছেন। খামারে কাজ পেয়ে তারা পরিবার পরিজন নিয়ে ভালোই আছেন। আগে আমি রাজের কাজ করতাম, বছরের ভিতরে 6 মাস বসে থাকা লাগতো, আর 6 মাস কাজ হতো। চাকরি করে দুটো শ্রমিক লেখাপড়া শিখাচ্ছি বা এই টাকা দিয়ে আল্লাহর এখন দিন পথ ভালোই চলেছে ইনশাল্লাহ। খামারিদের সহায়তার জন্য তাদের দপ্তরের লোকবল বাড়ানো সহ গোখাদ্যে ভর্তুকি প্রদান এবং মাংস প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব দিলেন এই কর্মকর্তা। এই কাজটি যেন সারা বছর ধরে লাভজনক থাকে, সেই জন্য মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানার সংখ্যা বাড়ানো দরকার। আর মানুষের মধ্যেও যে প্রসেসড মিট এবং ফ্রোজেন মিট এটা খাওয়ার যে অভ্যাস সেটা গড়ে তোলা দরকার। জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বগুড়ায় প্রায় 20,000 খামার রয়েছে। এতে কর্মরত রয়েছে লক্ষাধিক কর্মচারী। প্রতি বছর এইসব খামারে গরু প্রস্তুত হচ্ছে প্রায় 3 লাখ। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ভবিষ্যতে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল দুপুরে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ভুলক্রমেও বিমানবন্দরে অস্ত্রসহ কেউ প্রবেশ করলে ছাড় পাবে না বলে হুঁশিয়ারি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনোখানে ল্যাপসেস আছে কিনা আমরা দেখব। আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করছেন এবং গোয়েন্দাদের রিপোর্টটা পেলে আমরা কিভাবে আরও ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা করব। এই জায়গাটিতে ছাড় দেওয়া হচ্ছে না কেউকে। আমাদের মেসেজটা পরিষ্কার
যে যেখানেই যাবেন আইন মেনে চলবেন, আইন অনুযায়ী করবেন। স্ক্যানিং মেশিন আর সব যা যা আছে এইগুলি আরও বিন্যস্ত করা হয়েছে যাতে করে আমরা সব যাত্রীকেই আমরা চেক করে ভিতরে ওঠানোর ব্যবস্থা করতে পারি। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টার সময় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের বাবা মা সহ 10 জন স্বজন ও প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। গতকাল সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা সিএমপি কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দুধঘাটা গ্রামে নিহত পলাশের বাড়িতে যান। এ সময় তারা পলাশের বাবা পিয়ার জাহান, মা রেনু বেগম, বোন ও চাচা দিন ইসলাম সহ 10 জন স্বজন ও প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করেন। পলাশের বেড়ে ওঠা থেকে শুরু করে স্কুল কলেজের তথ্য, কর্মজীবন, অতীত কর্মকাণ্ড, চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করা সহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করেন। এ ঘটনায় পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা। গত 24 ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় পলাশ আহমেদ। এই ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার দেয়া হয় সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটকে। জানতে চেয়েছে সে কোন কতটুকু লেখাপড়া করছিল, কোন সঙ্গে গেছে, মিডিয়াতে না। ও বিমানে খুব অ্যাগ্রেসিভ ছিল। বিমানে ককপিটে পাইলটের সাথে কথা বলার জন্য, পাইলটের সাথে মুভ করার জন্য সে ককপিটে 2-1 লাথিও মেরেছে, এই ধরনের তথ্য পাওয়া গেছে আর কি। শিমলাকে অবশ্যই মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে। আরও 2-1 হয়তো আশা লাগবে, আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করব। যাদেরকে আমি চেয়েছি তারা এখন এখানে নেই। নোয়াখালীতে নিখোঁজের 2 দিন পর মাটি চাপা অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় গত বৃহস্পতিবার বেগমগঞ্জ থানার দৌলতপুর গ্রামে প্রবাসী সুলেমানের 8 বছরের শিশু মেহেরাজ হোসেন বাসা থেকে নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। ওই দিনই বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির স্বজনরা। গতকাল সকালে পাশের গ্রাম শাহাদাতপুরের একটি রাস্তার পাশে মাটি চাপা অবস্থায় শিশুটির মাথা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তৃতীয় ধাপে দেশের 117 উপজেলায় ভোট গ্রহণ আজ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 33 চেয়ারম্যান নির্বাচিত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ কঠোর অবস্থানে ইসি। মৌলভীবাজারে বাগবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেলে হত্যার অভিযোগ। সহপাঠীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, চালক ও সহকারী আটক। 90 পার হওয়া এরশাদ আবারও পদক্ষেপ নিলেন ভাইয়ের বিরুদ্ধে। দলের কো চেয়ারম্যানের পর সরানো হলো সংসদে বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও। নতুন নাম রওশন এরশাদ। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঘরোয়া গণ অনশন। ছদ্মবেশে সরকার একদলীয় শাসন চালাচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে দেউলিয়া দলটি, মন্তব্য হানিফের। এবং হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বনানীতে বাদ জোহর জানাজার পর সামরিক কবরস্থানে দাফন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।